ফ্ল্যাশব্যাক। বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। সো আল্লাহর মতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আমরা যেতে চলেছি চণ্ডীহাট দক্ষিণ পাড়া, তো শানপুকুর গ্রাম। তো ওখানে আসছেন ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তো চলো ওখানে গিয়ে কী হয় না আপনাদেরকে দেখাবো। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে যারা দেখছো ফলো করো। তো চলো ওখানে গিয়ে কী হয় না আপনাদেরকে দেখাবো। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. চল আগে চল। আপনাদের কারো কিছু যদি কোনো অভিযোগ থাকে বা কিছু সাজেশন থাকে বা কিছু থাকে আমাকে জানাবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আমি জোর গলায় বলছি, একটা বড় চক্রান্ত চলছে ভাঙড়ের মানুষকে নিয়ে। চক্রান্ত এটাই
যে ভাঙড়ে এয়ারপোর্ট করার জন্য ওদের জায়গার দরকার। ওরা ঝগড়া ঝামেলা করে পঞ্চায়েত দখল করেছে, যদিও মামলা চলছে। ওরা ঝগড়া ঝামেলা করে বুথ দখল করে সার্টিফিকেট মেরেছে এমপি, শুধু পারেনি কোন জায়গাটায় একটা এমএলএ। ওদের টার্গেট হচ্ছে পরে হানোতানো ব্যাপারের চেষ্টা করছে এখন আমাকে বা আমাদেরকে হারানোর জন্য। শুধু আইএসএফকে হারানোর নয়, ভাঙড়ের মানুষকে ধ্বংস করার ওদের চক্রান্ত। কি ওদের আমি একবার হুমকা দিয়েছিলাম আপনাদেরকে সাথে নিয়ে, যে ভাঙড়ের মানুষের বিনা অনুমতিতে ইচ্ছার বাইরে এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য এখানে ফেলতে দেবো না, আর এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেবো না। মাথায় আছে? তারপরেই বললো কি আমরা এখন এয়ারপোর্টের জন্য জায়গা দেখছি না মিডিয়াতে। কিন্তু ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না, করার প্ল্যান আছে কি না, এর জন্য আমি বিধানসভায় প্রশ্ন করে রেখেছি পরিবহন দপ্তরকে, এখনো উত্তর আমার দেয়নি। উত্তর দিলে লিখিত উত্তর মানে ওখানে ভ্যালিড হয়ে যেত বিধানসভার উত্তর, কিন্তু দেয়নি মানে ওদের মনে নিশ্চিতভাবে কিছু পাপ আছে। এমনি এমনি আর 4টে 8টা থানা করেনি আমাকে আটকানোর জন্য নয়। যদি আমাকে আটকানোর জন্য থানা করতে তাহলে আমাকে তুলে নিয়ে যে জেলের মধ্যে রেখে দিত, মিথ্যা মামলা দিয়ে বেরোতে দিত না। তো প্ল্যান হচ্ছে আগামী দিনের জন্য জমি অ্যাকোয়ার করে এয়ারপোর্টকে দেওয়ার জন্য। এয়ারপোর্ট হওয়ার যে কে বারণ করেছে? এয়ারপোর্টকে বারণ করবো আমরা? পুরুলিয়ায় যান না, বাঁকুড়াতে যান না, ঝাড়গ্রামে যান না, হাজার হাজার বিঘে জমি চাষ হচ্ছে না, সেগুলো জায়গায় এয়ারপোর্ট করুন। যেখানে 2 ফসলি জমি, 3 ফসলি নাই, 4 ফসলি জমি যেখানে, সেখানে এয়ারপোর্ট করার পরিকল্পনা। মানে কি? শুধু এয়ারপোর্ট যদি করে আপনার ভোগালিতে, এইগুলোকে পুরো ধ্বংস করবে। এইগুলো কি হবে? প্রমোটিং হবে। ভগবানপুর থেকে শুরু করবে, এইগুলো সব প্রমোটিং করবে। এই ধান্দা ওদের এটাই। আর এইসব যে সমস্ত নেতারা তৃণমূলের হই হই করছে, এরা দালালি খাবে। এদের আর কি বুঝবে কি একটা সোসাইটিকে ধ্বংস করার পরিকল্পনা এরা বুঝবে কি করে? এরা কি এরা ওই এই ঘরে আছে কি দালালি করব? আপনার আমার কানে বন্দুক ঠাকাবে, 20,000 টাকা শতক সই করাবে, আর এটা 20 লাখ টাকা শতক বিক্রি করবে। এই ঘরে ওরা আছে। কিন্তু একটা এলাকাকে পুরো ধ্বংস করে দেবে, এই ধান্দা ওদের মাথায় নেই। আপনাদের বলবো, আপনাদেরকে লড়াই নিতে হবে। এখনো পর্যন্ত করতে পারছে না। আপনারা আমাকে ভোটে জিতিয়ে পাঠিয়েছেন বলে আমি লড়াই করছি বলে। আগামী দিনে আপনারা কি করবেন আপনারাই ভালো জানেন। 2021 সালে ভয় দেখিয়েছিল বিজেপি চলে আসবে, তাও আমি 26,000 151টা ভোট বেশি পেয়ে জিতেছি। আমার ভরসা এবারে আইএসএফ এখান থেকে অন্তত কম করে ডবল লিডে জিতবে, তাই তো নাকি মায়েরা? এখন তার বিজেপির ভয়ের কোনো ব্যাপার নেই। বিজেপি আর তৃণমূল কি আলাদা? শুভেন্দু অধিকারী বলছে মুসলমান বিধায়কদের তৃণমূলের বিধানসভা থেকে বার করে ফেলে দেবো। ওই নটোরিয়াস ক্রিমিনাল একটাও কথা বলেন। শুভেন্দু অধিকারী মুসলমানকে বলছে বাংলাদেশি ঘুষপেটিয়া, জেহাদি, জঙ্গি, মুসলমানদেরকে দেখে দিচ্ছে। মাদ্রাসায় নাকি জঙ্গি চাষ হয়, এরকম বলে গাল দিচ্ছে বিজেপি। ওই নটোরিয়াস ক্রিমিনাল একটাও কথা বলেনি। কেন বলেন তো? ও তো দুর্নীতি করে করে গলা পর্যন্ত হয়ে গেছে ওর। সে প্রতিবাদ আমাকেই করতে হচ্ছে, বাংলার মানুষকে করতে হচ্ছে। তো ও আপনার আমার হয়ে কথা বলবে না। আমাদের লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে, এটা মাথায় থাকে জানো। এদের মেন লক্ষ্য হচ্ছে ভাঙড়ে এয়ারপোর্টের জন্য জায়গা নেই। আর দুনিয়ার জায়গা আছে, ভাঙড়ে কেন নজর আছে ভাই? এটা কি রহস্য? আপনারা একটু ঠান্ডা মাথায় বুঝতে পারবেন। একটা সময় রাজারহাট, নিউ টাউন, ভাঙড়ের মতোই চাং লোক ছিল, প্রচুর লড়াকু লোক ছিল। আজকে দেখুন যাদের জায়গাতে ফ্ল্যাট হয়েছে তারা ওই ওখানকার দরওয়ান, তারা ওই বাড়িতে কাজ করছে। তো আপনাকে 10 লাখ টাকা দিয়ে দিল, আপনি 10 লাখ টাকা তো 10 দিনে উড়িয়ে ফেলবেন। আপনার বাড়ির ওপরে দরওয়ান। এখন ছেলে যে কি বলছে, এটা আমার আব্বার এই জায়গাটা ছিল, কি করে ওই বাড়ির এখন দরওয়ান সে। এই প্ল্যান তো এখানে করা আছে, করতে পারছে না কেন? আপনারা আমাকে ভোট দিয়ে পাঠিয়েছেন আমি লড়ে নেবো বলে। আমি আজকেও চ্যালেঞ্জ করে যাচ্ছি, ওদের দম থাকে তো ঘোষণা করতে বলুন যে ভাঙড়ে আমার 2026-এ আমার যতক্ষণ পর্যন্ত পিরিয়ড আছে এয়ারপোর্টের জন্য 1 কোদাল মাটি তুলতে বলুন তো। দম থাকলে কত বাপের ব্যাটা আমি দেখে নেবো। কেন বুঝতে পারছেন না? তাহলে আমাদেরকে ডিস্টার্ব করতে হবে। কিন্তু ওদের চক্করে পড়বে না নিজের জায়গা বাঁচাবেন আপনাদের উপর নির্ভর করছে। আমি ক্যামেরার সামনে বলছি, আমি গোপনীয় বলছি না যে ভাইজান গোপনে এসে লোককে ভুল বুঝিয়ে চলে গেল। বাস্তব কথা বলছি, জায়গা বাঁচানোর জন্য লড়াই নিজেদেরকে লড়ে নিতে হবে। আর একটা কথা, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সব ধর্মের মানুষ মাথা তুলে বাঁচবে। সব ধর্মের হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে ভারতবর্ষে বাঁচতে থাকার পূর্ণ স্বাধীনতা দিয়েছে, ধর্মচারণের পূর্ণ স্বাধীনতা আছে। আপনি মসজিদে যাবেন, আপনি মন্দিরে যাবেন, আপনি গির্জাতে যাবেন, আপনি গুরুদুয়ারাতে যাবেন,
কেউ আটকাতে পারবে না আপনাকে, এটা ভারতবর্ষে আইন, সংবিধান বলা আছে। কিন্তু দেশ অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের আছে তাদের কোনো ধর্ম থাকবে না, তারা সব ধর্মের জন্য কাজ করবে, মানে ধর্মকে প্রমোট করতে কাজ করবে না। ধর্ম চালানো হচ্ছে, কেউ যদি ডিস্টার্ব করে সেটাকে আটকাবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এখন আমরা কি দেখলাম, যেটা মোদির সাহস হয়নি সেটা মমতা দিদি করে দিল। মোদি সাহস দেখাতে পারলো না রাম মন্দির নির্মাণ করে বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠানো, মমতা তার থেকে এক ধাপ এগিয়ে গিয়ে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠাচ্ছে। এবার আপনাদের বলি, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আবার যারা নাস্তিক, তারা তো কোনো ধর্মকেই মানে না, তারা প্রসাদও মানে না, তারা কুরবানির গোশও মানে না, তাদের বাড়িতেও পাঠানো হচ্ছে। এটা অন্যায় হচ্ছে না ন্যায় হচ্ছে? এটা অন্যায় হচ্ছে। প্রসাদ বলে আমি এর বিরোধিতা করছি না। কালকে যদি মমতা ব্যানার্জি খেপে গিয়ে বলে, খেপে যাওয়া ছাড়া আর কি বলবো, যে কুরবানির গরু সামনে বছরে কুরবানি হবে, গরুর গোশ সব পশ্চিমবাংলার ভোটারদের বাড়িতে পাঠাবো, এটা মেনে নেবেন আপনারা? মেনে নিতে পারবো না, কারণ গরুর গোশে অনেকের মনীয় আছে, তার ধর্মীয় ভাবে আঘাত লাগতে পারে, তাহলে আমাদের উচিত হবে না? তাহলে একইভাবে মমতা ব্যানার্জির কি উচিত হচ্ছে রেশনের মাধ্যমে বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠানো? আমি অনুরোধ করব, রেশনের মাধ্যমে যদি গরুর গোশ বাড়িতে পাঠায় যেমন প্রত্যাখ্যান করবেন, রেশনের মাধ্যমেও এই প্রসাদের নামে রাজনীতিটাকেও আপনারা প্রত্যাখ্যান করুন। আমরা প্রসাদকে, গরুর গোশকে, কুরবানির গোশকে আমরা অপমান করব না, অবজ্ঞা করব না, কিন্তু প্রসাদের। তো দেখলেন যে চণ্ডীহাটে বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রোগ্রামে যে মানুষের, মায়েদের যে ভিড়, মানুষের যে প্রোগ্রাম ছিল সেইগুলো নওশাদ সিদ্দিকী দেখছিল। তো খুবই ভালো লাগে যখন নওশাদ সিদ্দিকীর পাশে মানুষ থাকে। তো এইভাবে সাপোর্ট করো। তো আজকে এই ছোট্ট ব্লগটা কেমন এসে কমেন্ট করে জানাবেন। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই